এখন যে টপিকটি তোমাদের পড়াবো সেটি হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তো প্রথমেই জানতে হবে ভূমিরূপ কী। ভূমির বৈচিত্র্যময় রূপই হলো ভূমিরূপ, যেমন পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি। এদের বৈচিত্র্যময় যে রূপ এক একটার, সেটাই কি ভূমির রূপ। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন শক্তির মাধ্যমে ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের যে পরিবর্তন ও বিবর্তন ঘটে চলেছে তাকেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। কি না, পৃথিবীর অভ্যন্তরীণ, যেটা অভ্যন্তরস্থ, এবং বাহ্যিক অর্থাৎ বাইরের দিকের বিভিন্ন শক্তির মাধ্যমে যেই সমস্ত ভূমিরূপের ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের যে পরিবর্তন ও বিবর্তন ঘটে চলেছে তাকেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। ক্লিয়ার? নেক্সট, এবার আসি শ্রেণীবিভাগ। তোমাদের এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শ্রেণীবিভাগটা ভালো করে মাথায় রাখতে হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দুই প্রকার, একটি পার্থিব বা ভূভাগীয়, অপার্থিব বা মহাজাগতিক। তো প্রথমে আসি পার্থিব প্রক্রিয়া, যেটা ভূভাগীয়। পার্থিব প্রক্রিয়া দুই প্রকার, অন্তর্জাত, বহির্জাত। অন্তর্জাত দুই প্রকার, ভূগাঠনিক বিপর্যয় বা ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। আকস্মিক আলোড়ন সম্পর্কে বলি, যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। এরাই হচ্ছে সাডেন অর্থাৎ হঠাৎ করে তৈরি হওয়া একটা আলোড়ন। ভূগাঠনিক বিপর্যয় কি? তিন প্রকার, ভূগাঠনিক আলোড়ন, সমস্থিতিক আলোড়ন, ইওস্ট্যাটিক আলোড়ন। এবার আসি ভূগাঠনিক আলোড়ন দুই প্রকার, মহীভাবক, গিরিজনী। এখানে বলে রাখি, মহীভাবক আলোড়ন ঊর্ধ্বমুখী নিম্নমুখীভাবে কাজ করে, গিরিজনী আলোড়ন সংনমন ও টান বলে সৃষ্টি করে আলোড়ন কাজ করে। ক্লিয়ার? এবার আসি বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত কি? আমরা আগেই ক্লাস 9-এ পড়েছি, যে বা 10-এও পড়েছি, অবরোহণ আরোহণ, যে অবরোহণ আরোহণ আর মানসিক বা প্রাণীর কার্যাবলী, মানে মানুষ প্রাণীর দ্বারা সৃষ্ট কার্যাবলী। অবরোহণ আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, এদের মাধ্যমে অবরোহণ ঘটে থাকে। আরোহণ হচ্ছে সঞ্চয়কারী প্রক্রিয়া, অবরোহণ হলো ক্ষয়কারী প্রক্রিয়া। ক্লিয়ার? এবার আসি অপার্থিব মহাজাগতিক, এটা সম্পর্কে আমরা পরে আসছি। নেক্সট আসি অন্তর্জাত প্রক্রিয়া। প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা প্রক্রিয়া সম্পর্কে বা আলোড়ন সম্পর্কে আমরা এবার একটু একটু করে জানব ধীরে ধীরে। পৃথিবীর অভ্যন্তরভাগে উৎপন্ন ধীর ও আকস্মিক শক্তি যে প্রক্রিয়ায় উলম্ব বা অনুভূমিকভাবে, স্থানীয় বা আঞ্চলিকভাবে ভূমিরূপের যে পরিবর্তন ঘটায় তাকেই অন্তর্জাত প্রক্রিয়া বলে, যেটা পৃথিবীর অভ্যন্তরভাগে উৎপন্ন হয়। খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই অন্তর্জাত প্রক্রিয়ার উৎস অর্থাৎ ম্যাগমার পরিচলন স্রোত। ম্যাগমার পরিচলন স্রোতই হলো অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির উৎস। ক্লিয়ার? আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে পাতের যে সঞ্চালন অর্থাৎ পাতের বা প্লেট মুভমেন্ট কার দ্বারা হয়ে থাকে? অ্যাস্থনোস্ফিয়ারের ওপর সৃষ্ট ম্যাগমার পরিচলন স্রোত দ্বারা, তাই তো? নেক্সট, এই পরিচলন স্রোতের প্রবক্তাকে আর্থার হোমস। নেক্সট, অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কি আমরা অলরেডি দেখে নিলাম। এবার বলছি এটি ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন। পৃথিবীর অভ্যন্তরস্থ যে উৎপন্ন যে শক্তি, সেটা অন্তর্জাত প্রক্রিয়া, তাকে দুই ভাগে ভাগ করা হলো, ধীর আলোড়ন, আকস্মিক আলোড়ন। ধীর ভূগাঠনিক আলোড়ন তথা মহীভাবক গিরিজনী, আকস্মিক আগেই পড়েছি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। এবার আসি ভূ বিপর্যয়। বলছে দীর্ঘকাল ধরে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে ধীরে ধীরে উত্থান ও নিমজ্জনের মাধ্যমে ভূপৃষ্ঠের যে পরিবর্তন ঘটেছে তাকেই ভূ বিপর্যয় বলা হয়। ক্লিয়ার? এবার আসি ভূগাঠনিক আলোড়ন, ভূগঠনকারী আলোড়ন কি? ভূ অভ্যন্তরীণ শক্তির প্রভাবে ধীরে ধীরে ভূত্বকের যে পরিবর্তন ঘটে তাকেই সমষ্টিগতভাবে ভূগাঠনিক আলোড়ন বলে। দুই প্রকার ভূগাঠনিক আলোড়ন, মহীভাবক গিরিজনী। মহী কথাটির অর্থ মহাদেশ, ইংরেজি শব্দ এপাইরোজেনিক, এর উৎপত্তি গ্রিক শব্দ এপাইরস, অর্থ মহাদেশ, জেনেসিস অর্থ উৎপত্তি, অর্থাৎ মহাদেশ গঠনকারী শক্তি। পাশাপাশি এই আলোড়ন যেহেতু উলম্ব অর্থাৎ
ঊর্ধ্বমুখী নিম্নমুখীভাবে কাজ করে, তাই স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকা চ্যুতিও সৃষ্টি হয়। ভালোভাবে মাথায় রাখবে, চ্যুতি সৃষ্টি হয় কোন আলোড়নের দ্বারা? মহীভাবক আলোড়নের দ্বারা। পাশাপাশি স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকা এ সম্পর্কে আসছি। আচ্ছা, নেক্সট গিরিজনী আলোড়ন। ইংরেজি শব্দ ওরোগ্রাফিক, উৎপত্তি গ্রিক শব্দ অরস, এর অর্থ পর্বত, এবং জেনেসিস অর্থ উৎপত্তি, অর্থাৎ পর্বত গঠনকারী শক্তিকে গিরিজনী আলোড়ন, মহাদেশ গঠনকারী শক্তি মহীভাবক আলোড়ন। এবার দেখো, একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন কিভাবে আমাদের ভূত্বকে কাজ করছে। প্রথমে দেখো, পৃথিবীর কেন্দ্র বলা হয়েছে। এটা যদি কেন্দ্র হয়, এই পার্টটা, টোটালটা যদি আমি বৃত্ত করি, তাহলে কি এটা ব্যাসার্ধ? তো এই মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করছে। এই যে দেখো, তীর দিয়ে দেখানো হয়েছে, ঊর্ধ্বমুখী নিম্নমুখী হলো এটা ভূপৃষ্ঠ। একইভাবে দেখো, শিলাস্তরের বিন্যাসের দ্বারা এই আলোড়নের কার্যকারিতা বোঝানো হয়েছে। এটা শিলাস্তরের বিন্যাস। দেখো, উলম্ব আলোড়নের ক্রিয়াশীলতা, মনে হচ্ছে না যে একটা পাট ওপরের দিকে উঠেছে, একটা নেমে গেছে, জাস্ট ঊর্ধ্বমুখী নিম্নমুখী একটা বলের কাজ হয়েছে। তো এটি হচ্ছে মহীভাবক আলোড়ন। ক্লিয়ার? নেক্সট আসি গিরিজনী আলোড়ন। দেখো, গিরিজনী আলোড়নের প্রক্রিয়া কিভাবে দেওয়া হয়েছে। এটা ব্যাসার্ধ বলেছিলাম, এটা স্পর্শক। এই গিরিজনী আলোড়ন ভূত্বকে স্পর্শক অর্থাৎ অনুভূমিকভাবে কাজ করে। দেখো, দুপাশ থেকে যেন পার্শ্ব চাপের সৃষ্টি করছে। একইভাবে এই শিলাস্তরের বিন্যাসে দেখো যে শিলায় ভাঁজের সৃষ্টি কিভাবে হয়েছে। এটা শিলাস্তরের বিন্যাস। দেখো, দুই দিক থেকে কিন্তু পার্শ্ব চাপ সৃষ্টি হয়েছে। এ তো স্পর্শক অর্থাৎ অনুভূমিকভাবে কাজ করছে ভূত্বকে। তাহলে দেখো, আস্তে আস্তে শিলাস্তর একটা ফোল্ড অর্থাৎ ভাঁজের সৃষ্টি হতে শুরু করেছে। এটাই হচ্ছে গিরিজনী আলোড়ন। এইভাবে আমাদের কি ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। পাললিক শিলায় ভাঁজ খেয়ে মহীখাতের পলিরাশি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। কোন আলোড়ন? গিরিজনী আলোড়ন। ক্লিয়ার? এবার আসি মহীভাবক গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য। এই আলোড়ন দুটোর মধ্যে বেশি পার্থক্যটা জেনে রাখতে হবে। প্রথমে কি, মহাদেশ মহাসাগর গঠিত হয় মহীভাবক আলোড়ন, শিলায় ভাঁজ পড়ে অর্থাৎ ভঙ্গিল পর্বত গঠিত হয় গিরিজনী আলোড়ন। উলম্ব তথা ব্যাসার্ধ বরাবর কাজ করে, আমরা তাই দেখেছি। গিরিজনী স্পর্শক তথা অনুভূমিকভাবে কাজ করে। কেন? দুই পাশ থেকে যে পার্শ্ব চাপ সৃষ্টি করলো। স্থানীয়ভাবে কাজ করে মহীভাবক আলোড়ন, ভূত্বকের বিস্তৃত অঞ্চল জুড়ে গিরিজনী আলোড়ন কাজ করে। উদাহরণ, ভারতের সাতপুরা, নর্মদা, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। দেখো, মহীভাবক কারণে যে ভারতের সাতপুরা, নর্মদা, আচ্ছা, স্তূপ পর্বত বলতে আমরা কি জেনেছি যে এই যে এটা যদি দুটো সমান্তরাল চ্যুতি হয়, এই দুই চ্যুতির মধ্যবর্তী অংশ ওপরে যেটা উঠে গেছে সেটা কি স্তূপ পর্বত। এটা কি এই তার পাশে অবনমিত গ্রস্ত উপত্যকা। এটাই তো পড়েছিলাম ক্লাস 9-এ, তাই তো? তাহলে এই ভারতের এই যে সাতপুরা পর্বত রয়েছে সেটাই স্তূপ পর্বতের উদাহরণ। আর নর্মদা কি সেই ভ্যালি রিজিয়ন অর্থাৎ উপত্যকা দিয়ে কে বয়ে যাবে? নর্মদা নদী। তো সেই নর্মদা নদী গ্রস্ত উপত্যকা দিয়ে বয়ে গেছে। আর আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। ক্লিয়ার? হিমালয়, রকি, আন্দিজ, এগুলো কি পর্বত? হিমালয় পর্বতমালা, রকি, আন্দিজ। উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ। ওকে, নেক্সট আসি সমস্থিতিক আলোড়ন। সমস্থিতিক আলোড়ন কি বলছে? পৃথিবীর পর্বত, মালভূমি, সমভূমি, অ্যাস্থনোস্ফিয়ারের ওপর ঘনত্ব অনুযায়ী বিভিন্ন উচ্চতায়, সবার ঘনত্ব তো এক নয়, তাহলে তারা বিভিন্ন উচ্চতাতে অবস্থান করছে। বলছে বিভিন্ন উচ্চতায় সাম্যভাবে অবস্থান করছে। হলো যখন ক্ষয়ীভবন, নগ্নীভবন। ক্ষয়ীভবন মিন্স আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে যাওয়া, সেটা ক্ষয়ীভবন। নগ্নীভবন কি? যখন মাতৃশিলা উন্মুক্ত হয়ে যায়। ক্ষয়ীভবন, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় তিনটেই যখন ক্রিয়াশীল হয়ে মাতৃশিলা উন্মুক্ত হয়ে পড়ে তখন তাকে আমরা বলি নগ্নীভবন। হিমবাহের গলন ইত্যাদির কারণে ভূত্বকের চাপ হ্রাস পেলে এই সাম্যের ব্যাঘাত ঘটে, ফলে ভূত্বকে আলোড়ন সৃষ্টি হয়। একেই বলা হচ্ছে সমস্থিতিক আলোড়ন।
অর্থাৎ আইসোস্ট্যাটিক মুভমেন্ট। ঠিক আছে, নেক্সট ইওস্ট্যাটিক আলোড়ন। বলছে সারা পৃথিবী জুড়ে সমুদ্র জলের পরিমাণের যে পরিবর্তন বা সমুদ্রের জলধারণ ক্ষমতার পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উত্থান ও পতনজনিত পরিবর্তনকে ইওস্ট্যাটিক আলোড়ন বলা হয়। সারা পৃথিবীব্যাপী সমুদ্র জলের উত্থান পতনের দ্বারা যে পরিবর্তন সেটাই হচ্ছে ইওস্ট্যাটিক আলোড়ন। ওকে, নেক্সট আসি। দেখো বলেছে বহির্জাত প্রক্রিয়া। বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন হলো বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আমরা জানি বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলো কি কি? আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এইগুলি। বহির্জাত প্রক্রিয়া প্রধানত দুটি মাধ্যম, অবরোহণ, আরোহণ। অবরোহণ কি? ইহার মাধ্যমে ভূমির উচ্চতা ক্ষয় পেয়ে ধীরে ধীরে হ্রাস পায়। পরীক্ষায় আসে যে ভূমির উচ্চতা হ্রাস পায় কার দ্বারা? অবরোহণের দ্বারা। আর আরোহণ কি? ইহার মাধ্যমে ক্ষয়িত পদার্থ সঞ্চয়ের দ্বারা ভূভাগের উচ্চতা বৃদ্ধি পায়। এ আরোহণ করছে মানে নিয়ে এসে সঞ্চয় করে রাখছে, সেটা নদী, বায়ু, হিমবাহ দ্বারাই এক স্থান থেকে আর একটা স্থানে গিয়ে কি সঞ্চিত হচ্ছে। জাস্ট এই প্রসেসটাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, যেখানে ধীরে ধীরে ভূভাগের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা পড়েছিলাম যে ক্লাস 10-এ নদী, বায়ু, হিমবাহ যেমন ক্ষয় করে তেমন কি সঞ্চয়ও করে। হলো, তাহলে এই অবরোহণ আরোহণ দুই প্রক্রিয়ায় ভূমিভাগের সাম্য তথা সমতা বজায় থাকে বলে বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন বলে। কেন? অবরোহণ কি ক্ষয়কারী, আরোহণ সঞ্চয়। তাহলে ক্ষয় আর সঞ্চয়ের মধ্যে যে একটা সাম্য অবস্থা বজায় থাকছে, এটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। ওকে, নেক্সট মহাজাগতিক প্রক্রিয়া। মহাজাগতিক প্রক্রিয়া কি? আমরা টোটাল পার্থিব প্রক্রিয়া আমরা পড়ে নিলাম, এবার আসছি মহাজাগতিক। অপার্থিব তথা মহাজাগতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন প্রধানত উল্কাপাতের মাধ্যমেই ঘটে। অভিকর্ষের টানে উল্কাখণ্ড ভূপৃষ্ঠে আছড়ে পড়ে, গর্ত সৃষ্টি করে। এইভাবে ছোট, মাঝারি, বড় প্রভৃতি আয়তনে গর্ত সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশের ব্যারিঞ্জার্ড ক্রেটার বর্তমানে বিখ্যাত পর্যটন কেন্দ্র হয়েছে। এইভাবে মহাজাগতিক প্রক্রিয়া কি ভূমিরূপের বৈচিত্র্যময় রূপ তৈরি করে। ছোট, বড়, মাঝারি বিভিন্ন আয়তনের অসংখ্য গর্ত সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এইভাবে মহাজাগতিক প্রক্রিয়া ভূমিরূপের বৈচিত্র্যময় রূপ তৈরি করে। ব্যাস এই পর্যন্তই।